বিশাল বড় বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল অতনু। জলপাইগুড়ি থেকে কলকাতার ভবানীপুরে বন্ধুর বাড়িতে গরমের ছুটিতে বেড়াতে এসেছে সে। অতনু আর তার বন্ধু জয় দুজনেই কলেজে পড়ে। ফেসবুক থেকে তাদের দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব। কখনো জয় জলপাইগুড়ি যায়, আবার কখনো অতনু কলকাতায় আসে। খুব ছোটবেলায় দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পথে কার অ্যাক্সিডেন্টে জয় তার বাবা মা দুজনকেই হারায়, কিন্তু অদ্ভুতভাবে সে বেঁচে যায়। তারপর থেকে তাদের বাড়ির নিঃসন্তান কেয়ারটেকার অনিল কাকু আর কাকিমার কাছেই সে বড় হয়ে উঠেছে। তারপর থেকে অনেকগুলো বছর কেটে গেছে। সন্ধ্যের পর ছাদে চেয়ার নিয়ে বসে জয় আর অতনু তাদের জীবনের পুরনো দিনের নানা কথা নিয়ে গল্প করছিল। রাত 11:45টার সময়। কি গো, দুই বন্ধু আর কত গপ্প করবে? খাবার টাবার তো খেতে হবে নাকি? সব রেডি, নিচে চলে এসো। অনিল কাকুর ডাকে একতলার ডাইনিং রুমে খেতে নামলো তারা দুজন। ডিনার সেরে আবার এক প্রস্থ আড্ডা দিয়ে ঘুমোতে গেল ওরা। পাশাপাশি দুটো বেডরুম, তারই একটাতে অতনুর ঘুমানোর ব্যবস্থা। পুরনো দিনের বেশ বড় ঘর। দেওয়ালের এক পাশে জয়ের বাবা মার ফ্রেমে বাঁধানো ছবি, আর এক পাশে ওয়াল ক্লক। রাত 12টা বাজল। বিশাল খাটে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল অতনু। বেশ কিছুক্ষণ পর হঠাৎ কানের কাছে ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ঘুম ভেঙে যায় তার। একটু সময় বোঝার চেষ্টা করে যে এটা মনের কোনো ভুল কিনা। হাতের কাছে বেড সুইচটা অনেকবার অন করার চেষ্টা করলো অতনু, কিন্তু কিছুতেই আলো জ্বলল না। কোনো কারণে খারাপ হয়ে গেছে ভেবে আবার সে দু চোখ বন্ধ করা মাত্রই সে ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া তার সারা মুখে এসে লাগল। এবার বেশ ভয় পেয়ে যায় অতনু। সারা শরীর ঘামে ভিজে যেতে থাকে। কোনো মতে বালিশের নিচ থেকে তার মোবাইল ফোনটা বের করে নিয়ে আসে। ফোনের স্ক্রিনটা টাচ করতেই ফোনটা আনলক হওয়ার পর অতনু দেখে ফটো গ্যালারি খোলা রয়েছে। আর সেই গ্যালারির প্রথম ছবিটাই জয়ের বাবা মার, যেটা দেয়ালে টাঙানো রয়েছে। কিন্তু এ ছবি তো অতনু তোলেনি। তাহলে এ ছবিটা তার ফোনে এলো কি করে? কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে থেকে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে সে। অতনু চিৎকার শুনে পাশের ঘর থেকে জয় ছুটে আসে তার ঘরে। জয়কে দেখেই কিছুটা ভয়ে কাটিয়ে ওঠে অতনু। হঠাৎ তার ফোনের গ্যালারির দিকে তাকিয়ে অতনু দেখে সেখানে অন্য সব ছবি আছে, শুধু জয়ের বাবা মার যে ছবিটা দেখে সে ভয় পেয়েছিল সেই ছবিটা তার ফোন গ্যালারিতে আর নেই। আমাদের প্রিয় কলকাতা শহরের ভবানীপুর এলাকার অনেক পুরনো একটা বাড়ির এই ঘটনা। চারপাশে অনেক বহুতল বাড়ির মাঝখানেও এই বাড়িটার অস্তিত্ব আজও কোনোভাবেই অস্বীকার করা যায় না। কেউ আছে। হায়দ্রাবাদ থেকে কলকাতার একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট গ্রুপে জয়েন করেছে অভিরূপ। সকালের ফ্লাইটে নেমেই দুপুরের মধ্যে অফিস জয়েন করতে হবে তাকে। একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এয়ারপোর্ট থেকে কোম্পানির গেস্ট হাউসে লাগেজ রেখে ফ্রেশ হয়ে কোনো মতে ব্রেকফাস্ট করেই রেডি হয়ে নিয়ে অফিসে পৌঁছে অভিরূপ খেয়াল করে যে তাড়াহুড়ো করে আসার সময় তার মোবাইল ফোনটাই সে গেস্ট হাউসে ফেলে এসেছে। কিন্তু সেটা তার রুমে না লাউঞ্জে অথবা ডাইনিং রুমে কিছুতেই মনে পড়ছিল না তার। এদিকে মিটিং শুরু হতে আর বেশি দেরি নেই।
ঘন্টা দুয়েক পর মিটিং শেষ করে অফিসের ল্যান্ডলাইন থেকে নিজের মোবাইলে ফোন করল অভিরূপ। ফোনটা রিসিভও হলো। এদিক থেকে সে জোরে জোরে হ্যালো বলতেই থাকলো, কিন্তু মিনিট খানেক পর ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। আরো দুবার চেষ্টা করল অভিরূপ, কিন্তু কি আশ্চর্য, আবার সে একই ব্যাপার। কেউ একজন ফোনটা রিসিভ করে, পরিষ্কার তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়, কিন্তু সে কোনো কথা বলে না। কিছু বুঝতে না পেরে অভিরূপ সঙ্গে সঙ্গে অফিস কারে গেস্ট হাউসে ফিরে যায়। লাউঞ্জ, ডাইনিং হল, নিজের রুমে পাগলের মতো ফোনটাকে খুঁজতে খুঁজতে শেষ অবধি ওয়াশরুমে গিয়ে সোপকেসের পাশে ওয়াল র্যাকের কোনায় সে দেখতে পায় তার ফোনটাকে। ফোনটা হাতে নিয়েই সে খুঁজতে থাকে কল লিস্ট, কিন্তু আশ্চর্যের বিষয়, ইনকামিং কল লিস্টে সে অফিসের ল্যান্ডলাইন থেকে যে কটা কল করেছিল তার একটাও খুঁজে পেল না সে। ভয়ে কাঁপতে থাকে তার সারা শরীর। এটা কি করে সম্ভব? দৌড়ে রুমের বাইরে চলে আসে অভিরূপ। রিসেপশনের দিকে যেতেই তার দেখা হয়ে যায় গেস্ট হাউসের ম্যানেজারের সঙ্গে। একগাল হেসে ম্যানেজার অভিরূপকে বলে, গুড ইভিনিং স্যার, আপনি রুম নাম্বার 303-তে আছেন তো? কিচ্ছু চিন্তা করবেন না, আজ রাতেই আপনাকে অন্য রুমে শিফট করে দেব। কি জানি কেন ওই রুমে কেউ থাকতেই চায় না। কলকাতায় ছড়িয়ে আছে অসংখ্য হোটেল আর গেস্ট হাউস। তার মধ্যে কোনো কোনোটা বেশ পুরনো আমলে তৈরি। সাদার স্ট্রিটের সেই রকমই একটা গেস্ট হাউস নিয়েই আজকের এই ঘটনা, যার রুম নাম্বার 303-তে আজও কেউ গোটা একটা রাত কাটানোর সাহস পায় না। কেউ আছে। পড়ি, তোমার হোম টাস্ক কমপ্লিট? হ্যাঁ বাবা, আমি এখন সিঁড়ির ঘরে পুতুলের সঙ্গে খেলা করছি। ঠিক আছে, বেশি দেরি করো না, একটু পরে এসে ডিনার করে নিও, কালকে স্কুল আছে কিন্তু। জানি, পুতুলকে ডিনার করিয়ে আমি নিচে চলে আসবো। সেই কখন থেকে কল করছি, ফোন সুইচ অফ ছিল। আর বলো না, ফোনে চার্জ ফুরিয়ে গেছিল। অফিস থেকে বেরোতে বেরোতেই তো 7টা বেজে গেল। যাক, ফ্রেশ হয়ে নাও, তারপর ডিনার করব। খুব খিদে পেয়েছে। পরি কোথায় গো? ওর হোম টাস্ক হয়েছে? সব কমপ্লিট ম্যাডাম, মেয়ে আর বাবা মিলে শুধু আপনার জন্য ওয়েট করছিলাম। দূর, যত সব বাজে কথা। পড়ি, পড়ি খেতে এসো, মা খেতে দিয়েছে, আর দেরি করো না। আসছি বাবা। এই যে সুইটি, তুমিও এবার ঘুমিয়ে পড়ো, আর জেগে থেকো না। গুড নাইট, সুইট ড্রিমস। জানো বাবা, আমার সুইটির খুব মন খারাপ, ও খুব কাঁদছিল। ও তাই বুঝি? তো কেন মন খারাপ তোমার সুইটির? ওকে সারাদিন একা একা বাড়িতে থাকতে হয়, আমরা তো কেউ থাকি না, সেজন্য ও খুব কাঁদছিল। সুইটি কাঁদছিল? হ্যাঁ বাবা, সত্যি, আমি নিজে ওর চোখে জল দেখেছি। আচ্ছা, তোমাদের এই সমস্ত গাঁজাখুরি গল্প এবার থামাবে প্লিজ? চলো পরি, এবার ঘুমোতে যাবে, চলো। এ কি, পরির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, আজকে স্কুলে যেতে পারবে না। কি করে যে এমন জ্বর হলো? ভাইরাল ফিভার এখন সবার হচ্ছে। দাঁড়াও, ডক্টর চ্যাটার্জিকে একটা কল করি। নার্সিংহোমে যাওয়ার আগে পরীকে দেখে যাবেন। আমি আজ বাড়িতেই আছি, তুমি অফিস চলে যাও। আর হ্যাঁ, আজ বসকে বলে একটু আর্লি বাড়ি ফিরো। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আমার পরীর লাঞ্চ কমপ্লিট। এবার এই ট্যাবলেটটা খেয়ে নাও, দেখি একটু। উঠে বসো, হাঁ করো। বাবা, একবার তুমি সিঁড়ির ঘরে গিয়ে সুইটিকে খাইয়ে এসো প্লিজ। ওর খুব খিদে পেয়েছে, ও কাঁদছে,
খুব কাঁদছে। পরি, পুতুলদের খিদে পায় না, ওদের তো আমাদের মতো প্রাণ নেই। প্লিজ বাবা, প্লিজ। আচ্ছা, তুমি একটু ভালো মেয়ে হয়ে ঘুমিয়ে নাও, আমি সুইটির কাছ থেকে ঘুরে আসছি। ওকে? কি সিঁড়ির ঘরের দরজায় তো তালা দেওয়া, তাহলে ঘরের ভেতর থেকে কিসের শব্দ আসছে? চোর টোর ঢুকলো নাকি? দরজাটা খুলে দেখি তো। কেউ যেন ভেতর থেকে দরজায় ধাক্কা মারছে। আচ্ছা, সে যদি দরজা খোলা মাত্র আমাকে অ্যাটাক করে? কি সব উল্টোপাল্টা ভাবছি। তালা বন্ধ ঘরে কেউ ঢুকবে কি করে? আগে দরজাটা খুলি, তাহলে এই রহস্যের সমাধান। এই তো চাবিটা, এবার তালাতে চাবিটা দিয়ে। কি অন্ধকার! লাইটটা জ্বালাই। এ কি, আলোটা তপ করছে কেন? একবার জ্বলছে, একবার নিভছে। সুইটি কোথায়? কে যেন কাঁদছে, কিন্তু সুইটি তো পুতুল, ও কি করে কাঁদবে? ওই তো দেওয়ালের দিকে মুখ করে সুইটি। দেখেছো, ওরি খেলতে খেলতে ওকে মাটি থেকে তুলতেই ভুলে গেছে। বেশ বড় সাইজের বারবি ডল সুইটি। না না, ওকে নিয়ে বরং পরীর কাছে নিয়ে যাই, তাহলে পরীর মনটাও ভালো লাগবে। কিন্তু দুহাত দিয়ে সুইটিকে ছুঁতেই সুইটি ঘুরে দাঁড়িয়ে তার দুটো হাত দিয়ে চেপে ধরে পরীর বাবার গলা। ঠান্ডা দু হাতের লোহার মতো কঠিন ছোঁয়ায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরীর বাবা। পরীর বাবা এখন কেমন আছে? আউট অফ ডেঞ্জার, শুধু কয়েকদিন ভালো করে একটু রেস্ট দরকার। কিন্তু এমন ঘটনা কি করে ঘটলো বলুন তো? আসলে ওই সিঁড়ির ঘরটাতে যত গন্ডগোল, যাদের কাছ থেকে আপনারা ওই বাড়ি কেনেন তাদের একমাত্র মেয়ে ওই ঘরেই এক অজানা জ্বরে মাত্র 7 বছর বয়সী মারা যায়। বাড়ি বিক্রি করে মেয়েটির বাবা মা চলে গেলেও সেই বাচ্চা মেয়েটি হয়তো এখনো তার ঘরের মায়া ছেড়ে যেতে পারেনি। উত্তর কলকাতার শোভাবাজার এলাকার পুরনো এক বাড়ির ঘটনা এটা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়, কিন্তু কিছু কিছু ঘটনার স্মৃতি কিছুতেই ভোলা সম্ভব হয় না। বছরের পর বছর চলে যায়, কিন্তু সেই অভিশপ্ত বাড়ির কথা মনে পড়লে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেউ আছে। হাওড়া স্টেশনে বড় ঘড়ির সামনে প্রায় আধ ঘন্টা ধরে জয়ন্তর জন্য অপেক্ষা করছে অরিত্র। দুই বন্ধু মিলে উইকেন্ডে গালুডি যাচ্ছে। ট্রেন ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। এর মধ্যে অন্তত 10 বার জয়ন্তকে কল করেছে অরিত্র, কিন্তু প্রতিবারই নট রিচেবল। শেষ অবধি ট্রেন ছাড়ার মিনিট 5 আগে দৌড়তে দৌড়তে স্টেশনে ঢুকলো জয়ন্ত। কিরে, এত দেরি কেউ করে? কিছু একটা বলবি তো? আগে ট্রেনে ওঠ, পরে সব বলছি। তারপর একেবারে শেষ মুহূর্তে দুই বন্ধু ট্রেনে চেপে বসল। গালুডি পৌঁছে 2 দিন বেশ ভালো আনন্দ করেই কাটলো ওদের। কলকাতা শহরের হইচই, চিৎকার, ভিড় থেকে দূরে প্রকৃতির কোলে 2 দিন থেকে এবার বাড়ি ফেরার পালা। হাওড়া স্টেশনে নেমে দুই বন্ধুই বাড়ি ফেরার জন্য প্রিপেড ট্যাক্সি বুক করে নিল। আবার সেই খুব চেনা হাওড়া ব্রিজ, ট্রাফিকের জট, মানুষের ব্যস্ততা ঘেরা প্রিয় শহর কলকাতা। অরিত্র আগে ট্যাক্সি পেয়ে উঠে বসল। জয়ন্তর দিকে
হাত নাড়ল সে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাদের এক কমন ফ্রেন্ডের ফোন এলো তার কাছে। খবরটা শুনেই হতভম্ব অরিত্রর হাত থেকে ফোনটা গড়িয়ে পড়ে মাটিতে। 2 দিন আগে হাওড়া স্টেশনে যাওয়ার সময় বাইপাসের ধারে একটা অ্যাক্সিডেন্টে জয়ন্ত মারা গেছে। আসলে সেদিন জয়ন্ত হাওড়া স্টেশন অবধি পৌঁছতেই পারেনি। তার আগেই বাইপাসের ধারে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হয়তো প্রিয় বন্ধুর কথা রাখার জন্য মৃত্যুর পরেও জয়ন্ত অরিত্রর সঙ্গে পৌঁছয় গালুডি অবধি। সেখানে 2 বন্ধু আনন্দের সঙ্গে বেরিয়ে কলকাতা ফিরে আসে। হঠাৎ জয়ন্তর মৃত্যু সংবাদ পেয়ে অরিত্র কিছুতেই বুঝতে পারে না যে এই 2 দিন সে কার সঙ্গে গালুডিতে বেড়াতে গিয়েছিল। সে কি জয়ন্ত, নাকি জয়ন্তর প্রেতাত্মা?